আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া সপ্তাহের আলোচিত ও গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে তারা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু হিসেবে কুয়েতের আরিফজান ও আলী আল সালেম ঘাঁটি এবং বাহরাইনের জুফাইর ও শেখ ইসা সামরিক স্থাপনার নাম উল্লেখ করা হয়েছে। ইরানি সূত্রের দাবি এসব হামলায় কুয়েতে মোতায়েন একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, কাতারে একটি স্যাটেলাইট এন্টেনা এবং বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্যবস্তু হয়েছে। তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখে তাহলে আইআরজিসি উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশেও অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলার পরিধি আরও বিস্তৃত করবে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটনা প্রবাহে একটি স্পষ্ট কৌশল দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালানোর পর তেহরান পাল্টা প্রতিক্রিয়ায় উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে। ইরানের অভিযোগ, এসব দেশ তাদের আকাশ সীমা বা সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিচ্ছে, যা ইরানের বিরুদ্ধে হামলায় সহায়ক ভূমিকা রাখছে। পর্যবেক্ষকদের ধারণা, তেহরানের উদ্দেশ্য শুধু যুক্তরাষ্ট্রকে নয়, উপসাগরীয় মিত্র দেশগুলোকেও চাপের মুখে ফেলা। ইরান চায় এসব দেশ যেন যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড বা সামরিক অবকাঠামো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনার সুযোগ না দেয়। এর মাধ্যমে ওয়াশিংটনের সামরিক কর্মকাণ্ডের রাজনৈতিক ও নিরাপত্তাগত মূল্য বাড়িয়ে আঞ্চলিক দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করাই তেহরানের অন্যতম কৌশল হিসেবে দেখা হচ্ছে। গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় এক শীর্ষ ফিলিস্তিনি ত্রাণ কর্মকর্তা ও ৩ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। হামলার কারণে মিশর আর্জেন্টিনা বিশ্বকাপ ম্যাচের গণপ্রদর্শনীর আয়োজনও ভেস্তে যায়। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় গাজা সিটির সাবরা এলাকায় একটি গাড়িতে হামলা চালানো হলে নিহত হন গাজায় মিশরীয় কমিটির কর্মকর্তা মোহাম্মদ আল ওয়াহিদি। তার সঙ্গে নিহত হন ১০ বছর বয়সী হামজা আল দেরি, তার ৮ বছর বয়সী ভাই ফারি আল দেরি এবং ৩৩ বছর বয়সী গাড়ি চালক আহমেদ দাগমোশ। নিহতদের মরদেহ গ্রহণ করে শিফা হাসপাতাল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে আল ওয়াহিদি হামলার লক্ষ্য ছিলেন না। তাদের দাবি, হামলাটি একজন হামাস সদস্যকে লক্ষ্য করে চালানো হয়েছিল এবং দাগমোশি লক্ষ্যবস্তু ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে হাসপাতাল পরিচালক ডক্টর মোহাম্মদ আবু সালমিয়া বলেন, দাগমোশ একজন ট্যাক্সি চালক ছিলেন এবং কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য নেই। মোহাম্মদ আল ওয়াহিদি মিশরীয় সরকারের ত্রাণ সংস্থার হয়ে কাজ করতেন। সংস্থাটি গাজায় খাদ্য, আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ার পাশাপাশি চলমান বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছিল। এদিকে মিশর জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান সাম্প্রতিক সংবাদ সম্মেলনগুলোতে ফিলিস্তিনিদের দুর্দশার বিষয়টি তুলে ধরেছেন। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগের দিন তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনিদের বেঁচে থাকার অধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। ইসরায়েলের দাবি, তাদের হামলার লক্ষ্য কেবল সশস্ত্র যোদ্ধারা এবং বেসামরিক হতাহতের ঘটনায় তারা দুঃখ প্রকাশ করে। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১,০৮৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৫৮ জন শিশু। আর ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৭৩,১১০ জনে পৌঁছেছে। ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে আবারও আকাশে জ্বালানি সরবরাহকারী এরিয়াল রিফুয়েলিং বিমান ফিরিয়ে আনতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন খুব শিগগিরই তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানে তেল আবিবকে সবুজ সংকেত দিতে পারে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিক্রিয়ামূলক হামলার অনুমোদন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে চ্যানেল 12 জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসার কথা রয়েছে। বৈঠকে ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক সামরিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে। তিনি আরও দাবি করেন, গত মাসে
ইরানের সঙ্গে সংঘাত নিরসনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এখন আর কার্যকর নেই। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 85টি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর, সালমান বন্দর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায় হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে তারা ইরানের 80টিরও বেশি সামরিক স্থাপনায় নতুন দফায় বিমান হামলা চালিয়েছে। এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেছেন গত 1.5 বছরে দেশকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে সিরিয়া একটি বড় সাফল্য অর্জন করেছে। তিনি এই অর্জনের পেছনে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত এবং তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর সহযোগিতাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আল শারা এসব কথা বলেন। তিনি বলেন, গত 1.5 বছরে আমরা দেশকে ঐক্যবদ্ধ করতে এবং সঠিক পথে এগিয়ে নিতে একটি বড় অর্জন করেছি। এর কৃতিত্ব শক্তিশালী সিরিয়ার জনগণের পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই ঐতিহাসিক সিদ্ধান্তের, যার মাধ্যমে সিরিয়ার উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আল শারা আরও বলেন, এছাড়া আমাদের আঞ্চলিক বন্ধুদের সহায়তাও এই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তুরস্ক, উপসাগরীয় দেশগুলো এবং অঞ্চলের অন্যান্য রাষ্ট্রের সহযোগিতা সিরিয়ার পুনর্গঠন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হয়েছে। তিনি ইঙ্গিত দেন, আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক সমর্থনের ফলে সিরিয়া রাজনৈতিক ও অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ ঐক্য জোরদার করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান তিনি। এদিকে তুরস্ক দ্বিতীয়বারের মতো ন্যাটো শীর্ষ সম্মেলনের আয়োজন করছে। 2004 সালে ইস্তানবুলে অনুষ্ঠিত সম্মেলনের পর এবার রাজধানী আঙ্কারায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিত এই সম্মেলনে জোটভুক্ত দেশগুলোর নেতারা ইউরো আটলান্টিক অঞ্চলের ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ, আঞ্চলিক সংঘাত এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। সম্মেলনের পাশাপাশি ট্রাম্প ও আল শারার বৈঠক এবং সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে তাদের বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সিরিয়ার পুনর্গঠন, আঞ্চলিক সহযোগিতা এবং দেশটির আন্তর্জাতিক সম্পর্কের নতুন সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্ক সফরে এসে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে আঙ্কারায় দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এটি ট্রাম্পের 2 দফা প্রেসিডেন্সির মধ্যে তুরস্কে প্রথম সফর এবং বাইডেন প্রশাসনের অবসানের পর দায়িত্বে থাকা কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম তুরস্ক সফর। এর আগে গত বছর এরদোয়ান হোয়াইট হাউস সফর করেন। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান সংঘাত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই নেতা নিয়মিত টেলিফোনে যোগাযোগও বজায় রেখেছেন। ট্রাম্পের জন্য তুরস্ক নতুন নয়। ইস্তানবুলে তার ব্র্যান্ড নাম নির্মিত ট্রাম্প টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে 2012 সালে তিনি অংশ নিয়েছিলেন। সে সময় এরদোয়ান ছিলেন তুরস্কের প্রধানমন্ত্রী। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দুই নেতা পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেন। এরদোয়ান বলেন, আমার প্রিয় বন্ধু ট্রাম্প আঙ্কারায় থাকায় আমরা আরও শক্তিশালী বোধ করছি। জবাবে ট্রাম্প বলেন, আমরা খুব ভালো বন্ধু, আপনি একজন সম্মানিত নেতা। ট্রাম্প জানান, বৈঠকে বাণিজ্য, সামরিক সহযোগিতা এবং ইরান ইস্যুতে বিস্তারিত আলোচনা হবে। একই সঙ্গে তিনি ন্যাটো নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করলেও সবসময় জোটের সদস্যদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পায় না। এদিকে তুরস্কের F-35 যুদ্ধবিমান কর্মসূচিতে পুনরায় অন্তর্ভুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এরদোয়ান। তিনি বলেন, ট্রাম্প তার প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে তিনি বিশ্বাস করেন। এছাড়া ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে তুরস্কের নিজস্ব 5ম প্রজন্মের কান যুদ্ধবিমানের জন্য ইঞ্জিন সরবরাহের বিষয়েও ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন বলে জানান। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিবাচক অঙ্গীকার পুনর্ব্যক্ত হবে বলেও আশা প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।